সুপ্রশিক্ষার্থী আসসালামু আলাইকুম। ঝিনাইদহ স্বনামধন্য প্রতিষ্ঠান সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ইউটিউবে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসের আজকে আমরা চলে আসছি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভ নিয়ে। তোমরা সবাই অবগত আছো, সামনে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তো রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আসলে একটু প্রিভিয়াস বেসমেন্ট থেকে বেশি হয়। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে সলভ করে ফেলতে পারো, আশা করা যায় এখান থেকে তুমি একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন কমন পাবে। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা শুরু করি। তো চলো, প্রথম প্রশ্নটা কী আছে আমরা একটু দেখে ফেলি। দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলতেছে কোন ফেনলটির অম্লীয় ক্ষমতা সর্বোচ্চ। দেখো, আমরা জানি ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড এবং ফেনল একটা কি অম্লীয় ধরনের হয়। তো এখানে অনেকগুলো ফেনল দেওয়া আছে, এর মধ্যে বলা আছে যে কোনটার অম্লীয় ক্ষমতা সর্বাধিক। তো ভাই খেয়াল করো, এখানে ডি নম্বর যে অপশনটা আছে এটার অম্লীয় ক্ষমতা সর্বাধিক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া কেন ডি নম্বরের অম্লীয় ক্ষমতাটা সর্বাধিক, সেটা চলো একটু আমরা ব্যাখ্যা করে ফেলি। সেটা হচ্ছে, দেখো এই যে এই জায়গাটাতে যে কম্পোনেন্টটা আছে এখান থেকে যদি ফেনলটা হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে এখানে আমাদের নাইট্রোফিনেট নামক একটা যৌগ গঠিত হবে। মানে এখানে প্রোটন দান করার পরে নাইট্রোফিনেট নামক একটা যৌগ গঠিত হয়, এবং নাইট্রোফিনেট যে যৌগটা, এই নাইট্রোফিনেট আমাদের অনেক স্থায়ী হয়, স্থায়ী একটা যৌগ বা স্থায়ী একটা কম্পোনেন্ট হয়। এই কারণে ফেনলের সাথে বা ফেনলিক গ্রুপে বা কোনো জায়গাতে যদি দেখেন NO2 গ্রুপটা যুক্ত হচ্ছে, তাহলে মনে রাখবেন তার অম্লীয় ক্ষমতা তুলনামূলকভাবে কি হয়, অন্যদের চাইতে বেশি হয়। বোঝা গেছে আমার কথা? তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি নাইট্রোফিনেট। এগুলো সহজ প্রশ্ন। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে ফেলি। একটা যৌগ দিয়েছে, এই যৌগটার ইউপ্যাক্ট নামটা কি সেটা বলেছে। শোনেন, একটা কথা মনে রাখবেন, সিম্পল একটা কথা, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এদের সক্রিয়তা কাছাকাছি, এবং ম্যাক্সিমাম জায়গাতে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের সক্রিয়তা সেম ধরে নেওয়া হয়েছে। তবে একটা বিষয় আছে, যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একই পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে দ্বিবন্ধনের সক্রিয়তা কি হয়, বেশি হয়। তাহলে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, দেখেন এখানে প্রথম কার্বনের পরে দ্বিবন্ধন আছে, এখানে প্রথম কার্বনের পরে কি আছে, ত্রিবন্ধন আছে। তাহলে এখানে প্রথম কার্বনের পর দ্বিবন্ধন, এ পাশ থেকে প্রথম কার্বনের পর ত্রিবন্ধন। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একই পাশে আছে, মানে একই সেম পজিশনে আছে। তো যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সেম পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, দ্বিবন্ধনের সক্রিয়তা কি করতে হয়, বেশি ধরে নিতে হয়। আর দ্বিবন্ধনের সক্রিয়তা বেশি ধরে নিয়ে আমরা যদি এটাকে গুনি, তাহলে কী হবে, দেখো 1 2 3 এবং 4। তাহলে প্রথমে আমরা কি করলাম, নাম্বারিং করলাম 1 2 3 4। এখন দেখেন এখানে 1 নম্বর কার্বন আছে দ্বিবন্ধন, এখানে 3 নম্বর কার্বনে কি আছে দেখেন, ত্রিবন্ধন। তার মানে খেয়াল করেন, আমরা যদি এই যৌগটার নামকরণ করার চেষ্টা করি, এখানে কার্বন আছে কয়টা, 4টা। তাহলে 4টা কার্বন থাকলে আমরা সেটাকে বলতে পারি বিউট। এবার দেখেন অ্যালকিন, ইন আর আইন, ইন এবং আইন, ইনে ই লাগে, আইনে ওয়াই লাগে। ইনটা কি অ্যালফাবেটিক অর্ডারে আগে আসবে, তাহলে ইন যেহেতু আগে আসবে, তাহলে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিউট 1 ইন, বিউট 1 ইন। এবার দেখেন 3 নম্বর কার্বনে কি আসছে, 3 আইন। তাহলে এই যৌগটা যদি আপনি নামকরণ করতে চান, তাহলে বিউট 1 ইন 3 আইন। তাহলে এখানে একটা রুলস মনে রাখবেন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একই পজিশনে থাকে, তাহলে দ্বিবন্ধনের সক্রিয়তাটা বেশি ধরে নেবেন। ইন জেনারেল সকল ক্ষেত্রে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের সক্রিয়তা আমাদের কি থাকে, সেম থাকে। বোঝা গেছে কথা? তো এটা ছিল আমাদের 2 নম্বর কোশ্চেন। এবার চলেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে, আইসোনাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? আইসোনাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? শোনেন, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে সিএন যদি কোথাও থাকে, মনে রাখবেন সিএন এর নাম হচ্ছে নাইট্রাইল। খুব সিম্পলভাবে কথাটা, সিএন এর নাম হচ্ছে নাইট্রাইল, এবং কোথাও যদি এনসি থাকে, তাহলে এনসি থাকলে তার নামটা হয় আইসোনাইট্রাইল। তাহলে ভালো করে খেয়াল করেন, তাহলে সিএন থাকলে হবে নাইট্রাইল এবং এনসি থাকলে তার নামটা হবে আইসোনাইট্রাইল। তাহলে সিএন হচ্ছে নাইট্রাইল, এনসিটা কি আইসোনাইট্রাইল, অনেকে আইসোসায়ানাইড বলেও ডাকে। তো আইসোনাইট্রাইলের সংকেত হচ্ছে কীভাবে বলেন, এনসি।
এই যে আপনাদের হাজারি স্যারের বই বা যে কোনো রাইটারের বই আপনাদের যদি থাকে, এই রাইটারের বই দেখবেন কার্যকরীমূলকের অগ্রগণ্য ক্রম বলে একটা কথা আছে। এই যে অগ্রগণ্য ক্রমে আপনি কিন্তু বা কার্যকরীমূলকের নাম এবং সংকেত এই জায়গাটাতে আপনি এই ছকটা খুঁজে পাবেন আর কি, ঠিক আছে। তাহলে আমি একটু বলে দিচ্ছি, নাইট্রাইল হচ্ছে সিএন বা অনেকে সাইনাইড বলে, আইসোনাইট্রাইল হল এনসি বা অনেকে আইসোসাইনাইড এটাকে বলে আর কি, ঠিক আছে কথা। তো চলেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে, কোন জৈব যৌগটি NaNH2-র সাথে বিক্রিয়া দেয়? বা একটা কথা মনে রাখবেন খুব সিম্পলভাবে, কথাটা কোনো জটিল কোনো কথা না, কথাটা খুব সিম্পল একটা কথা। কথাটা হচ্ছে অ্যালকাইন 1 এর বিক্রিয়া। এটা কার বিক্রিয়া বললাম? অ্যালকাইন 1 মানে অ্যালকাইন 1 নম্বর কার্বনে ত্রিবন্ধন থাকবে। তাহলে এই যে দেখেন NaNH2-র বিক্রিয়া মানে কার সাথে বিক্রিয়া? অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া। দেখেন এটা অ্যালকিন, সো এটা বাদ। দেখেন এটা অ্যালকাইন 1 নয়, 2 নম্বর কার্বন আছে, তাহলে এটা বাদ। দেখেন এটা 1 2 2 এটা হচ্ছে দ্বিবন্ধন অ্যালকিন, এটা বাদ। তাহলে থাকলো কোনটা? দেখেন এই যে ডি নম্বরটা। এবার দেখেন এই যে 1 নম্বর কার্বনটাতে কি আছে? ত্রিবন্ধন আছে, তার মানে এটা আমার অ্যালকাইন 1। তাহলে এটা কার সাথে বিক্রিয়া দেয়? অ্যালকাইন 1 এর সাথে। এছাড়াও মনে রাখবেন আমাদের সিলভারযুক্ত যৌগ, কপারযুক্ত যৌগ বা সোডিয়াম ধাতুযুক্ত যৌগ, এটা অ্যালকাইন 1 এর সাথে কি করে? বিক্রিয়া করে, এবং এটাকে অ্যালকাইন 1 এর বৈশিষ্ট্যমূলক বিক্রিয়াও বলা যায়, ঠিক আছে কথা। তাহলে এখানে সোডিয়াম ধাতু যদি কখনো দেখেন যে অ্যালকিন বা অ্যালকাইন দেওয়া আছে, সোডিয়াম ধাতু দেখেন, কপার দেখেন, সিলভার দেখেন, মনে রাখবেন তারা অ্যালকাইন 1 এর সাথে কি করে? বিক্রিয়া করে। বোঝা গেছে? চলেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। এখানে কি বলল? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? দেখেন ফার্স্ট কথাটা বলা আছে জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে। আপনারা সবাই একটা তথ্যের সাথে অবগত রয়েছেন, সেটা হচ্ছে SN2 বিক্রিয়ার জ্যামিতিক কাঠামো কি হয়? পরিবর্তিত হয়। ওয়ার্ল্ডেন ইনভার্সন যদি আপনাদের একটু মনে থাকে, এই যে বৃষ্টির মধ্যে আপনি ছাতা নিয়ে হাঁটতেছেন, যদি প্রচণ্ড জোরে বাতাস লাগে ছাতাটা কি উল্টাই যায়? তাহলে এই যে SN1 বিক্রিয়াতে কিন্তু এটা ঘটে না, এটা ঘটে কোথায়? SN2 বিক্রিয়াতে, মানে তার জ্যামিতিক কাঠামোটা চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ডেন ইনভার্সন। তো দেখেন এখানে বলতেছে জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে, তার মানে জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে না। SN2 বিক্রিয়াতে জ্যামিতিক কাঠামোর কি হয়? পরিবর্তন হয়, এবং পরিবর্তন হওয়াটাকে বলে ওয়ার্ল্ডেন ইনভার্সন। চলেন আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে? কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? আচ্ছা, এখানে একটা কথা আপনারা সবাই জানেন, যে সকলের মধ্যে CH3CO মূলক থাকে অথবা যাদেরকে জারিত করে CH3CO মূলকে পরিণত করা যায়, তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আপনারা পড়েছেন যাদের মধ্যে CH3CO মূলক থাকে বা যাদেরকে জারিত করে CH3CO মূলকে পরিণত করা যায়, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলি সেটা হচ্ছে একটা ছোট্ট কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে সকল কার্বনিল যৌগ এবং অ্যালকোহলের 2 নম্বর কার্বনে অক্সিজেন পাবেন। কয় নম্বর কার্বনে অক্সিজেন পাবেন? 2 নম্বর কার্বনে। আমি আবারও বলছি, 2 নম্বর কার্বনে অক্সিজেন পেলেই মনে রাখবেন এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এবং এই গোনাটাকে ইউপ্যাক নিয়মে গুনবেন না। মানে আমি কি বুঝাইতে যাচ্ছি খেয়াল করেন। ধরেন এখানে একটা কথা বলা আছে CH3 CH2 CO বন্ড CH3, একবার ডান দিক থেকে গুনেন 1 2 3, এবার এই পাশ থেকে গুনেন 1 2, দেখেন 1 2, কয় নম্বর অক্সিজেন আছে? 2 নম্বরে। আমি বলেছি এটাকে আপনাদের সুবিধার জন্য পরীক্ষার হলে খুব সহজে নাম্বার পাওয়ার জন্য ইউপ্যাক নিয়মে গুনতে যাবেন না, অ্যাজ ইউজুয়াল গুনবেন। একবার বাম দিক থেকে গুনে দেখবেন, একবার ডান দিক থেকে গুনে দেখবেন। যদি দেখেন 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে, কার্বনিল যৌগ এবং অ্যালকোহল, তাহলেই বুঝে নেবেন তারা কি করবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ধরেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে CH3CHO। আপনারা অনেকে বলবেন এটা আমরা যদি ইউপ্যাক নিয়মে গুনি তাহলে এটা হলো 1 নম্বর 2 নম্বর। না, আমি বলছি বাংলা নিয়মে গুনবেন। এপার থেকে গুনে দেখেন 1 2, না অক্সিজেন নাই। এপার থেকে গুনে দেখেন 1 2, 2 নম্বরে কি আছে? অক্সিজেন আছে। তার মানে কোন বিক্রিয়া দিবে? হ্যালোফর্ম। কি বিক্রিয়া দিবে? হ্যালোফর্ম। তাহলে কার্বনিল যৌগ এবং অ্যালকোহলের 2 নম্বর কার্বন অক্সিজেন থাকবে, তারাই কোন বিক্রিয়া দিবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। মনে থাকবে আমার কথা। তাহলে যে সকল কার্বনিল যৌগ এবং অ্যালকোহলের 2 নম্বর কার্বন অক্সিজেন থাকবে, তারাই কি করবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে খেয়াল করেন 1 2, 2 নম্বর কার্বনে কি আছে? অক্সিজেন আছে, তাই এরা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে এবার দিকে যদি গুনেন 1 2, 2 নম্বরে কি আছে? অক্সিজেন আছে, তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এবার দেখেন
উপরে এটা কার্বনিল যৌগ নয়, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এটা হলো কি দেখেন CH3 NH3 তো হয় না, এখানে NH2 হয়, অ্যাসিড অ্যামাইড। এরপর দেখেন এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। এইবার দেখেন এই জায়গাটাতে কি আছে ভাই, কিটোন আছে, কার্বনিল যৌগ বলেছি। গুণে দেখেন ভাইয়া 1 2, এই যে 2 নম্বর কার্বনের সাথে কি আছে, অক্সিজেন। খুঁজে পেয়েছেন কার্বনিল যৌগ এবং অ্যালকোহল 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকলে মনে রাখবেন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে যে সকল কার্বনিল যৌগ এবং অ্যালকোহলের 2 নম্বর কার্বন অক্সিজেন থাকবে তারাই কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। একবার বাম দিক থেকে গুণে দেখবেন, একবার ডান দিক থেকে গুণে দেখবেন। যে কোনো দিক থেকে গুণে যদি 2 নম্বর অক্সিজেন পান তাহলে বলবেন তারা কোন বিক্রিয়া দেয়, হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আমি আশা করি আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি। চলেন পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলছে, কোন যৌগে 2টি কাইরাল কার্বন আছে? আচ্ছা দেখেন, কাইরাল কার্বন মানে কি, চারপাশে 4টা মূলক কি হইতে হবে, আলাদা হতে হবে। আসেন এই যে বি নম্বরের বিউটেন 2,3 ডাইঅল, তাহলে বিউটেন মানে কার্বন থাকবে কয়টা, 4টা। দেখেন সি বন্ড OH, বন্ড এখানে থাকে H, সি বন্ড OH, এখানে আছে H, এখানে দেখেন CH3, বিউটেন মানে হচ্ছে অ্যালকেন। তাহলে বিউটেন কি বলেছে, 2,3 ডাইঅল। খেয়াল করেন এটা হচ্ছে কার্বন, চারপাশে দেখেন 1 2 3 4। দেখেন আমরা যদি একটু আইডেন্টিফাই করে দেখি, দেখেন এখানে আছে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এই পারে টোটালটা একটা গ্রুপ। তাহলে দেখেন এই কার্বনের চারপাশে 4টা গ্রুপ আলাদা, দ্যাটস ওয়াই এটা কোন কার্বন, কাইরাল কার্বন। আবার খেয়াল করেন যদি আমরা এটাকে এইভাবে কল্পনা করি, দেখেন এটাকে কার্বন ধরেন, দেখেন এর পাশে এই গ্রুপটা আছে, এই গ্রুপটা চারপাশে 4টা গ্রুপ আলাদা, তাহলে এটাও কি কার্বন, কাইরাল কার্বন। তার মানে দেখেন এদের চারপাশে 4টা মূলক আলাদা হয়েছে। সো দেখেন এখানে একটা কাইরাল কার্বন, 2টা কাইরাল কার্বন। তাহলে বিউটেন 2,3 ডাইঅল যৌগটাতে 2টি কাইরাল কার্বন রয়েছে। দেখেন এই যৌগটা কি বলছে, দেখেন ভাইয়া অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বেশি পেঁচাবেন না। একটা কথাই মনে রাখবেন, এটা হচ্ছে সাইজেফের নীতি। কার নীতি বললাম, যদি অপসারণ বিক্রিয়া হয় অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বলেন, যে কোনো অপসারণ বিক্রিয়া যদি ঘটে তাহলে মনে রাখবেন সেটা কার সূত্র হবে, সাইজেফের নীতি। আর সংযোজন হলে মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ। আর যদি অপসারণ বিক্রিয়া হয় তাহলে সেটাকে কার নীতি বললাম, সাইজেফের নীতি। ক্লিয়ার কথা, এক লাইনে কথাটা মনে রাখবেন। চলেন পরের প্রশ্নটাতে চলে যাই। কোন জোড়াটা পরস্পরে আইসোটোন? দেখেন লাস্ট বর্ণ ন, আর ন দিয়ে কি হয় ভাই বলেন তো, নিউট্রন। ন দিয়ে কি হয় ভাই বলেন, নিউটন। তো ন দিয়ে কি হয়, নিউট্রন সংখ্যা সমান। দেখেন তাহলে নিউট্রন সংখ্যা সমান মানে কি বলবো, আইসোটোন। তাহলে আইসোটোপ লাস্টে প আছে, প্রোটন সংখ্যা সমান। আইসোবার ভর সংখ্যা সমান। আইসোটোন ন আছে, নিউটন সংখ্যা সমান। তাহলে নিউটন সংখ্যা সমান হলে কি বলবো, আইসোটোন। দেখেন খেয়াল করে 12 থেকে 6 বাদ দেন, এখানে নিউটন 6টা, এখানে নিউটন 7টা, তাহলে এটা আইসোটোন হচ্ছে না। 14 থেকে 6 বাদ দেন কত হয় 8, 16 থেকে 8 বাদ দেন কত হয় 8। তার মানে এটার এবং এটা নিউটন সংখ্যা সমান, দ্যাটস ওয়াই এটা কি হবে, আইসোটোন। তাহলে আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান। তাহলে যাদের নিউটন সংখ্যা সমান হবে তাদেরকে আমরা কি নামে ডাকবো, আইসোটোন। চলেন পরের প্রশ্নটাতে চলে যাই। 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলার ঘনমাত্রা কত? এই যে আপনাদের সেই কালজয়ী সূত্র, এস সমান কি দেখেন 1000 W ডিভাইডেড বাই MV। তাহলে এস সমান 1000 W, 1000 W এর মান হচ্ছে কত 5। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা কত ভাই দেখেন 40। এবার আয়তন কত বলা আছে 250। তাহলে কাটাকাটি করেন, 1000কে কাটলে 4 হবে, 4কে 40 দিয়ে কাটলে 10 হবে, আর 5কে 10 দিয়ে ভাগ করলে কত হলো 0.5 মোলার। তার মানে খেয়াল করেন এখানে যদি কাটাকাটি করে আমাদের আনসারটা হচ্ছে কত হয় দেখেন 0.5। তাহলে এটা আপনাদের সেই কালজয়ী সূত্র, এস সমান 1000 W ডিভাইডেড বাই MV। চলেন পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। কি বলতেছে, বোর পরমাণু মডেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটি? বোর পরমাণু মডেল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটি? আচ্ছা এই প্রশ্নটাতে একটু মডিফাই করে নেবেন, সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের পঞ্চম কক্ষপথে। কি বললাম দেখেন, পঞ্চম কক্ষপথে। একটু কোশ্চেনটা কারেকশন করে নেন, পঞ্চম কক্ষপথে। আবার খেয়াল করেন কোন কক্ষপথের কথা বলেছে ভাইয়া, পঞ্চম কক্ষপথ বা পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কত? তাহলে আমাদের সূত্রটা কি ভাই দেখেন, MVR সমান হচ্ছে কি আমাদের NH/2π। তাহলে MVR সমান
NH/2 পঞ্চম কক্ষপথ বলেছে, তার মানে n এর মান হচ্ছে 5, তার মানে পঞ্চম কক্ষপথে 5h ডিভাইডেড বাই 2 5h বাই কি হবে 2 আচ্ছা, তাহলে এখন দেখেন আমি যদি এখানে একটু কাটাকাটি করি, 5কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 2.5, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে 2.5h বাই কত হবে পাই, তার মানে আপনার আনসার কত নম্বর ডি নম্বর। যে কক্ষপথে থাকবে n এর মান তত, তাহলে mvr সমান NH/2 তাহলে পঞ্চম শক্তি স্তর বলেছে, তাহলে n এর মান হলো 5, তাহলে 5h/2 তাহলে এটাকে কাটাকাটি করলে কি হলো 2.5h ডিভাইডেড বাই পাই। চলেন পরের প্রশ্নটাতে যাই, কোনটি লুইস অ্যাসিড নয়। আচ্ছা ভালো করে খেয়াল করেন, LCl3, এটা হচ্ছে SO3, BF3, এই সবগুলোকে লুইস অ্যাসিড, কোনটি লুইস অ্যাসিড নয়, SO2 আছে এখানে, তাহলে ভালো করে খেয়াল করেন কোনটি লুইস অ্যাসিড নয়। আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন, তো ভিডিওটা পজ করে অ্যান্সার করার ট্রাই করেন, কোনটি লুইস অ্যাসিড নয়। আচ্ছা ভালো করে খেয়াল করেন, এই অপশনটাতে সবগুলোই লুইস অ্যাসিড, বোঝা গেছে। তাহলে এই জায়গাটাতে যেটা ছিল BeCl2 সবগুলো অসম্পূর্ণ অষ্টক বা লুইস অ্যাসিড সবগুলোকে বলা যাবে। তো এইটা একটু ভালো করে মনে রাখবেন, তাহলে কোনো লুইস অ্যাসিড নয়, তাহলে এই জায়গাটাতে একটু কনফিউশন আপনাদের করে দিয়েছে আর কি, সবগুলোই লুইস অ্যাসিড আর কি, অটোমার্ক পাবেন এই ধরনের প্রশ্ন থাকলে। কি বলছে, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি। দেখছেন এই জায়গাটাতে একটা জায়গাতে একটা খেলা দিছে, সেটা হচ্ছে দেখেন আমরা পর্যায় সারণীতে বেরিলিয়াম আর বোরনের জানি একটা পরিবর্তন হয়, মানে বেরিলিয়ামের চাইতে বোরনের বেশি হওয়ার কথা ছিল কিন্তু এটা হয় না, না হয়ে কি হয় দেখেন বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন, তাহলে বোরনের চাইতে বেরিলিয়ামের বেশি। এবার দেখেন নাইট্রোজেন এবং অক্সিজেন একটা ব্যতিক্রম দেখা যায়, অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল কিন্তু এটা হয় না, না হয়ে কি হয় নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। তার মানে এই ব্যতিক্রমটা থেকে আপনাকে প্রশ্নটা দিছে, তাহলে বোরনের চাইতে কার বেশি, বেরিলিয়ামের। তাহলে সিকোয়েন্সটা কি হচ্ছে খেয়াল করে দেখেন, বোরনের চাইতে বেরিলিয়ামের বেশি। এবার দেখেন নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে এখানে অক্সিজেনের চাইতে কার বেশি, নাইট্রোজেনের বেশি। তাহলে এই সিকোয়েন্সটা আপনি কোথায় পাচ্ছেন, তাহলে অক্সিজেনের চাইতে কার বেশি, নাইট্রোজেন, তাহলে বেরিলিয়াম, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে দেখেন সি নম্বরে আপনি খুঁজে পাচ্ছেন। তাহলে দেখেন এই যে পর্যায় সারণীর যে ব্যতিক্রম যে জায়গাটাতে আছে, এই ব্যতিক্রম জায়গাটা থেকে আপনাকে প্রশ্নটা করেছে, তাহলে বেরিলিয়াম আর বোরন, বোরনের বেশি হওয়ার কথা ছিল কিন্তু না হয়ে কি হয় বেরিলিয়ামের বোরনের চাইতে বেশি হয়, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনেরটা বেশি হয়, তাহলে সিকোয়েন্স অনুযায়ী সাজালে ঘটনাটা এটাই ঘটে। ওকে, এবার দেখেন কি বলতেছে, 0.01 m সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত। ভাই শোনেন মোলারিটি আছে, এম হচ্ছে মোলারিটি, মোলারিটি মানে হচ্ছে ভাইয়া মোল পার লিটার, আর দেখেন যার নাম ppm, এই ppm মানে হচ্ছে আমার মিলিগ্রাম পার লিটার, কথাটা মনে রাখবেন। দেখেন দুইটারই পার লিটার আছে, আপনার কাজ হচ্ছে মোলকে মিলিগ্রামে নেওয়া। ভাই মোলকে তো আর মিলিগ্রামে নেওয়া যায় না, মোলকে প্রথমে কিসে নেওয়া যায়, গ্রামে নেওয়া যায়। মোলকে কিসে নেওয়া যায়, গ্রামে। তো মোলকে গ্রামে যদি নিতে হয় তাহলে কি করতে হয়, এম দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা গুণ, ভালো করে খেয়াল করেন, তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হয় দেখেন, প্রথমে আমরা ভালো করে খেয়াল করেন এম দ্বারা গুণ, এম মানে কি আণবিক ভর দ্বারা গুণ, এম দ্বারা গুণ। এবার দেখেন গ্রামকে মিলিগ্রামে নিব, গ্রামকে যদি মিলিগ্রামে নিতে হয় তাহলে গ্রামকে মিলিগ্রামে নিতে হলে 1000 দ্বারা গুণ, তাহলে প্রথমে হবে এম দ্বারা গুণ তারপরে 1000 দ্বারা গুণ। তাহলে এখন খেয়াল করেন এখানে বলা আছে 0.01, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা কত 58.5, তাহলে 58.5 ইন্টু 0.01, তাহলে 58.5 ইন্টু 0.01, আর গ্রামকে মিলিগ্রামে নিব, তার মানে এখানে আমি কত দিয়ে গুণ করব দেখেন 1000, তাহলে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আনসারটা কত হবে দেখেন 585। ক্যালকুলেশন করেন, এটা যদি এটা গুণ করেন তাহলে এখানে দেখেন 0.011 থাকলো, তাহলে আমাদের কত হচ্ছে 585। একটু মন দিয়ে খেয়াল করেন তো আনসারটা দেখেন হয়ে গেছে। তাহলে কত হবে একটু ভালো করে খেয়াল করেন, যোগ বিয়োগ গুণ ভাগটা নিজে নিজে করেন, নিজে নিজে ক্যালকুলেশনটা শিখেন। তাহলে কত হলো 585। এখানে একটা শূন্য আমি কম দিয়েছি, এখানে 1000 হবে আর কি। তাহলে খেয়াল করেন, তাহলে প্রথমে এম দ্বারা গুণ তারপরে 1000 দ্বারা গুণ, ক্লিয়ার কথা। তাহলে 0.01 ইন্টু 58.5 ইন্টু 1000, ক্লিয়ার কথা। চলেন পরের কোশ্চেনটাতে চলে যাই। একটি দ্রবণের পিএইচ হচ্ছে 3 হলে H3O+ এর মোলার ঘনমাত্রা কত। ভাই এখানে POH এর মান দেওয়া আছে, আর H3O+ এর মোলার ঘনমাত্রা মানে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে আমাদের কি বের করা লাগবে ভাইয়া, পিএইচ বের করা লাগবে। তাহলে এখন দেখেন POH বলা আছে, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে PH প্লাস P অফ OH সমান হচ্ছে 14।
তাহলে পিএইচ প্লাস পি অফ ওএইচ সমান কত 14। এবার খেয়াল করেন, তাহলে আমরা পিএইচ সমান কি বলতে পারি, পিএইচ সমান বলতে পারি 14 মাইনাস পি অফ ওএইচ। তাহলে খেয়াল করেন এখানে আছে 14 আর পি অফ ওএইচ যেটা এটার মান হচ্ছে 3। তাহলে 14 থেকে 3 বাদ দেন, 14 থেকে 3 বাদ দিলে কত হয় 11। তাহলে ভাইয়া পিএইচ এর মান যদি 11 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান আমরা কি জানি ভাইয়া 10 ইনভার্স পিএইচ। তাহলে এখন দেখেন 10 ইনভার্স পিএইচ, তাহলে 10 ইনভার্স কত 11, তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 11 মানে হচ্ছে বি নম্বরটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সব বিষয়টা বুঝতে পেরেছেন। চলেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে, কোন যৌগে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? একটা নোট করে নেবেন, সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতার মান। তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হয়, তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হয়, হাইড্রোজেন বন্ধন তত বেশি শক্তিশালী হয়। তাহলে হাইড্রোজেন বন্ধন তত বেশি শক্তিশালী হয়। তাহলে কথাটা মনে রাখবেন, হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হয়, হাইড্রোজেন বন্ধন তত বেশি শক্তিশালী হয়। তাহলে কথাটা খুব ভালো করে মনে রাখবেন, হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হয়, হাইড্রোজেন বন্ধন তত বেশি শক্তিশালী হয়। খেয়াল করেন, এখানে হাইড্রোজেনের সাথে আছে অক্সিজেন, এখানে আছে ফ্লোরিন, এখানে আছে নাইট্রোজেন, আর এটাতে তো হাইড্রোজেন বন্ধন নাই। দেখেন অক্সিজেন, ফ্লোরিন আর নাইট্রোজেন এই তিনটার মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তারপর অক্সিজেন, সবার লাস্টে নাইট্রোজেন। যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ধনটা সব থেকে বেশি শক্তিশালী। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা হবে হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে আমি আবারও বলছি, হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হয়, হাইড্রোজেন বন্ধন তত বেশি শক্তিশালী হয়, এবং সেই সিকোয়েন্স থেকে আমাদের আনসারটা হবে কীভাবে দেখেন, হাইড্রোজেন ফ্লোরাইড। কথা বোঝা গিয়েছে? বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে, কোন অণুর বন্ধন কোণের মান সব থেকে কম? ভাই দেখেন এই জায়গাটা সংকরায়ন ভিন্ন হলে বন্ধন কোণ ভিন্ন হয়। তো খেয়াল করে দেখেন, এই তিনটা যৌগের সংকরায়ন হলো sp3, আর এই যৌগটার হচ্ছে sp2, আর sp2 হলো 120 ডিগ্রি, তার মানে এটা সবার আগে বাদ। এবার দেখেন এই তিনটা যৌগের সংকরায়ন কি সেম sp3। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, সংকরায়ন একই হলে যার কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি, মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে সংকরায়ন একই হলে যার কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি, তার বন্ধন কোণের মান কম। তাহলে সংকরায়ন একই হলে যার কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি, তার বন্ধন কোণের মান কম। মিথেন sp3 সংকরায়ন কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। পানিতে মুক্তজোড় আছে 2 জোড়া, আর অ্যামোনিয়াতে মুক্তজোড় আছে 1 জোড়া। তাহলে খেয়াল করো, পানিতে মুক্তজোড় আছে 2 জোড়া এবং অ্যামোনিয়াতে মুক্তজোড় আছে কি 1 জোড়া। তাহলে কি বললাম, সংকরায়ন একই হলে যার কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি, তার বন্ধন কোণের মান কম। তাহলে পানিতে যেহেতু 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে তার বন্ধন কোণের মান কম হবে। দেখেন তিনটা সেম সংকরায়ন, এখানে মুক্তজোড় ইলেকট্রন নাই, এখানে আছে 1 জোড়া, এখানে 2 জোড়া। এই কারণে পানির বন্ধন কোণ যেটা হবে, এই বন্ধন কোণের মানটা সব থেকে কম হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং এটা একটু সুন্দর করে নোট করে নেবেন। পরীক্ষাতে প্রশ্ন এটাও আসতে পারে, অন্য কিছু দিতে পারে। তো চলুন, একটা কি বলতেছে, কোন যৌগের গঠন চতুস্তলকীয় নয়?
sp3 সংকরায়ন হলে তার গঠনটা কেমন হয়, চতুস্তলকীয়। তাহলে দেখেন অন্য কোনো সংকরণ এখানে আমরা খুঁজে পাই কিনা। দেখেন এই যে SF4 এই যৌগটার দিকে তাকান, হাফ সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে 6টা, একযোজি ফ্লোরিন হচ্ছে 4টা, এখানে কোনো প্লাস বা মাইনাস চার্জ নাই। তাহলে খেয়াল করেন 6 আর 4 10, 10/2, তা 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5, আর 5 মানে কোন সংকরায়ন, sp3d। শোনেন sp3d সংকরায়ন, তার মানে এটার হচ্ছে কি দেখো ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় বা যাই হোক অনেক কিছুই বলে, যেহেতু এর সংকরায়ন sp3d তার মানে জীবনেও এর আকৃতি চতুস্তলকীয় হবে না, তার মানে আমাদের আনসার কত, SF4। ভাই শোনেন আপনাকে টেকনিক্যাল হতে হবে পরীক্ষার হলে, অলওয়েজ একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি একটু টেকনিক্যাল হন এবং জাস্ট হচ্ছে খুব সহজে আপনি বের করতে পারেন। আগে যৌগগুলোকে একবার করে দেখে নেবেন, সংকরায়ন দেখবেন, আপনি আকৃতি সহজে পেয়ে যাবেন। চলেন আমরা পরের প্রশ্নটাতে যাই। কি বলতেছে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ এ দ্বারা কি বোঝায়। ভাই দেখেন আপনারা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা এইভাবে লেখেন, সেটা p প্লাস n²a/v², এরপরে লেখেন v মাইনাস nb। ভাই ভিটাকে আয়তন, তাহলে যদি বি যদি যেটা থাকবে সেটা আয়তন মানে আয়তন রিলেটেড ধ্রুবক। এবার দেখেন এটা আন্তঃনবিক আকর্ষণ বল, তাহলে এই যে ধ্রুবকটা থাকবে সেটাকে আন্তঃনবিক আকর্ষণ জড়িত কথাবার্তা হবে, তাই না। একটা আয়তন ত্রুটি আর একটা চাপ ত্রুটি, তো আয়তন ত্রুটিতে আয়তন থাকবে, চাপ ত্রুটিতে চাপ রিলেটেড মানে আকর্ষণ রিলেটেড কিছু থাকবে। তার মানে এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় আন্তঃনবিক আকর্ষণ। আর বি যদি থাকতো, বি কি বোঝাইতো, বি বোঝাইতো আয়তন। ক্লিয়ার কথা, এগুলো ছোট ছোট প্রশ্ন। চলেন পরের প্রশ্নটা দেখে ফেলি। কি বলতেছে, কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধে 5 মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত। ভাইয়া শোনেন, প্রথম ক্রম বিক্রিয়া যদি হয় তাহলে t½ সমান আমরা কি জানি 0.693 / k। হার ধ্রুবক কে বের করতে বলেছে, k সমান 0.693 / t½ এই t½ এর মান কত 5 মিনিট, আর মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হলে 5 ইন্টু কত হবে 60। তাহলে 5 × 60, এটাকে কাটাকাটি করে একটু ক্যালকুলেশনটা জটিল হয়ে গেছে এই জায়গাটাতে, আপনারা সবাই জানেন ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে গেছে। তারপর একটু মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশনটা নিজের মতো করে একটু ট্রাই করবেন, আশা করি খুব একটা সমস্যা হবে না। উপরে 0.600 ধরে নেবেন, মানে এখানে ধরবেন 0.1, এই 0.1কে 5 দিয়ে ভাগ করবেন, মানে 2-এর চাইতে একটু বেশি কোনো একটা সংখ্যা হয়ে যাবে আর কি। তো চলেন আমরা পরের প্রশ্নটা দেখি। কি বলছে, নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরলে কত গ্রাম নাইট্রোজেনের জন্য পিভি সমান 0.02 RT সমীকরণটি প্রতিষ্ঠিত। তাহলে দেখেন আপনি নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরছেন, এখানে আমরা জানি পিভি সমান কিভাবে দেখেন nRT। এবার দেখেন আপনি সমীকরণটা কি লিখেছেন, পিভি সমান 0.02 RT, তার মানে আপনার মোল সংখ্যা n এর মান হচ্ছে 0.02। আমরা জানি n সমান W/m সমান 0.02, তাহলে দেখেন W সমান 0.02 × m, এমটা হচ্ছে আণবিক ভর, আর নাইট্রোজেনের আণবিক ভরটা কত 28। দেখেন 28 দুগুণে কত হয় 56, দেখেন 28 দুগুণে 56 মানে 0.56 গ্রাম। কত গ্রাম বললাম ভাই, 0.56 গ্রাম। এই যেভাবে গুণ করবো 28 দুগুণে 56, তো শূন্য বাদ দিয়ে 5 লিখবো, 56, তার মানে কত গ্রামের জন্য হলো 56 গ্রামের জন্য হলো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখেন গ্যাসের অবস্থায় কোনো বিক্রিয়া কেপি ও কেসি এর মান সমান। কি মনে রাখবো ভাই, দেখেন তো সেই কালজয়ী সূত্র, ∆n 0 হলে কেপি সমান কি হবে ভাইয়া, কেসি। হোয়াট ইজ ∆n, আপনারা জানেন ∆n মানে হচ্ছে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। খেয়াল করেন, মানে ∆n হচ্ছে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। দেখেন এখানে উৎপাদ কয়টা আছে, 2টা, বিক্রিয়ক কয়টা আছে, 1টা, তাহলে ∆n এর মান কত 1। এখানে দেখেন উৎপাদ কয়টা, 2টা, বিক্রিয়ক কয়টা, 3টা, তাহলে ∆n এর মান -1। এখানে দেখেন উৎপাদ কয়টা, 2টা, বিক্রিয়ক কয়টা, 4টা, তাহলে ∆n এর মান কত -2। এখানে খেয়াল করেন উৎপাদ কয়টা, 2টা, বিক্রিয়ক কয়টা, 1 এবং 1, 1 1 কত 2, তাহলে 2 থেকে 2 বাদ দেন কত হলো 0। তাহলে এখানে ∆n এর মানটা কত ভাইয়া 0, আর ∆n এর মান যখন কি হবে 0 হবে তখন কেপি সমান কেসি হবে। তার মানে আমার আনসার হবে কত নম্বর, দেখেন ডি নম্বর। তাহলে ∆n এর মান যখনই 0 হবে তখনই আমার কেপি সমান কি হবে, কেসি হবে। বোঝা গেছে আমার কথা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কেপি সমান কেসি কখন হবে, যখন ∆n এর মানটা 0 হবে। ওকে, পরের প্রশ্নটা খেয়াল করেন। কি বলতেছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে এত লিটার গ্যাসকে এত লিটারে সংকুচিত করলে কত চাপ প্রয়োগ করতে হবে। তাপমাত্রা বলা আছে, দেখেন চাপ বলা আছে P1, আয়তন বলা আছে কি দেখেন V1, এবার দেখেন এখানে কি বলা আছে V2, এখানে চাপ প্রয়োগ করতে হবে, P2 এর মানটা বের করতে দিছে।
তাহলে দেখেন P1 V1 সমান আমার সূত্রটা কি ভাই দেখেন P2 V2। তাহলে খেয়াল করেন P1 যেটা আছে P1 এর মান হচ্ছে 1, V1 এর মান হচ্ছে কত দেখেন 4, P2 এর মান বের করতে হবে, V2 এর মান কত দেখেন 0.8 লিটার। তাহলে এখন ভালো করে খেয়াল করে দেখেন P2 সমান আমাদের কি হচ্ছে, P2 সমান হচ্ছে আমাদের 4/8। দেখেন ভাইয়া এই যে দেখেন 0.8, 4কে 0.8 দিয়ে ভাগ করবেন। দেখেন আপনি যদি 4কে 8 দিয়ে ভাগ করতেন তাহলে দেখেন 4 দুগুণে 8 হতো, তাই না? তাহলে 1/2, আর 1/2 মানে কত হতো ভাইয়া 0.5। এখন দেখেন 4কে 0.8 দিয়ে ভাগ করতেছেন, তাহলে 0.8 দিয়ে যখন ভাগ করবেন তখন সে ভাগফলটা হবে আপনার পয়েন্ট আসবে না, সরি এখানে কোনো পয়েন্ট আসবে না, মানে শুধু কি হবে 5 হবে। খেয়াল করেন 4কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে। দেখেন এই যে দশমিকের আপনি এইটাকে হচ্ছে দশমিকটা উঠাই দিব, মানে আপনি দেখেন ক্যালকুলেশনটা কীভাবে করতেছি দেখছেন 0.8। দেখেন আমি এখানে দশমিকটা উঠাবো, উপরে একটা 10 গুণ করবো, তাহলে 4 10 কত হলো 40, 40 ভাই কত 8, 40কে 8 দিয়ে ভাগ করেন কত হবে 5। তার মানে আমার চাপের কথা বলা আছে কত ভাইয়া, চাপ আমাদের কি করতে হবে কত চাপ প্রয়োগ সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে 5 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করতে হবে। চলেন পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলছে গ্যাসের গড় গতিবেগের সমীকরণ কোনটি? ভাই দেখেন এটা সরাসরি মুখস্থ একটা কোশ্চেন। দেখেন √3RT/m, এটাকে বলা হচ্ছে আরএমএস বেগ, এটা হচ্ছে আরএমএস বেগ। এবার দেখেন 2RT/m, এটার নাম হচ্ছে সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগ। তাহলে দেখেন বেগের নামগুলো মনে রাখবেন। তাহলে প্রথমটা এটা হলো আরএমএস বেগ, এটা হলো সম্ভাব্যতম বেগ, এবং এইটা উপরে যেটা আছে সি বার এটাকে বলে গড় বেগ। তাহলে দেখেন তিনটা বেগ, একটা হলো গড় বেগ, দ্বিতীয়টা দিছে হচ্ছে আরএমএস বেগ, এবং 3 নম্বরটা দিছে কি সম্ভাব্যতম বেগ। তাহলে আপনার চাইছে কি গড় গতিবেগ, তাহলে সি বার সমান √8RT/m। আর এখানে একটা কথা মনে রাখবেন, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সবচেয়ে বড় হচ্ছে সিআরএমএস, তারপর হলো সি বার, এবং সবার লাস্টে কোনটা আলফা, সম্ভাব্যতম বেগ। তাহলে সিআরএমএস, সি বার এবং কি আলফা। চলেন পরের প্রশ্ন কি আছে দেখে ফেলি। 0.5 মোল অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? ভাই আমাদের এটা কালজয়ী সূত্র, কিউ সমান ইএনএফ। এটা হচ্ছে তুল্য সংখ্যা, এটা হলো তুল্য সংখ্যা, যেটা এটাকে বলে তুল্য সংখ্যা, এবং এন যেটা আছে ভাই এনটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে এটা হলো তুল্য সংখ্যা, এনটা হলো মোল সংখ্যা, আর এফ যেটা আছে এফটাকে বলা হয় ফ্যারাডের ধ্রুবক। তাহলে এফটাকে বলা হয় কি দেখেন ফ্যারাডের ধ্রুবক। তাহলে একটা তুল্য সংখ্যা, একটা মূল সংখ্যা, আর একটা ফ্যারাডের ধ্রুবক। তাহলে খেয়াল করেন এটা অ্যালুমিনিয়ামের যোজনী 3, তুল্য সংখ্যা হলো 3, এন বল আছে 0.5 মোল, আর ফ্যারাডের ধ্রুবক কত এফ। তাহলে 3কে 0.5 দিলে কত হবে 1.5, আর এখানে কি আছে এফ মানে কত ফ্যারাডে 1.5 ফ্যারাডে। তো চলেন আশা করি সবাই বুঝতে পারছেন পরে কি আছে। থ্যাংক ইউ। তার মানে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে 25টা প্রশ্ন হয়, আমরা 25টা কোশ্চেন সলভ করে ফেলেছি। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবা, এবং এই রিলেটেড টপিকগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, তোমাদের প্রতি শুভকামনা থাকলো।